আমার রাজনীতি করার চিন্তা ভাবনা এসেছে জেলে বসে 2013 সালে এবং 2022 সালে আমি চূড়ান্তভাবে যখন আমাকে জোর করে সাজা দেওয়া হয়েছে 12ই মে, সেদিন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি একটি রাজনৈতিক দল করব। আমরা আমজনতা পার্টি ঠিক করেছি, এই কথাটা সঠিক না। দাম আপনারা প্রকাশ পাবেন। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি, এটা কিন্তু আমাদের স্লোগানের একটা অংশ। মত প্রকাশের যে স্বাধীনতা, ন্যায় বিচার, বিশেষ করে আমি ন্যায় বিচারের কারণে জন্য আমি বেশি এই রাজনীতিতে নামছি। আমাকে প্রায় অন্যায়ভাবে 12 বছরের উপরে কারাবাস করতে হয়েছে কোনো কারণ ছাড়াই। এটা এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এই চর্চা যেন আর না থাকে। কোনো সামান্য কথা মত প্রকাশের অপরাধে যেন আয়নাঘরে না থাকতে হয়, মানুষকে যেন গুম না করা হয়। এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম যে আগের সরকার রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী হিসাবে রেখেছে তাদের একটা হবে, বিবেচনা হবে। আমি জেল সুপার সাহেবকে জিজ্ঞাসা করছিলাম আমার মুক্তি হবে কি? বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না। এর চেয়ে তো হাস্যকর আর কি হতে পারে একজন জেল সুপারের বিবেচনায়। আমরা কোনো কিংস, কুইন্স, প্রিন্স কোনো পার্টি থেকে কোনো ধরনের উৎসাহ পাইনি, কোনো সাপোর্টও পাইনি। আমরা রাষ্ট্রের দায়িত্বে আসতে চাই, ক্ষমতা নয়। কারণ ক্ষমতা শব্দের মধ্যে কিন্তু স্বৈরাচারী ভাব লুকিয়ে আছে। রক্তে আমার রাজনীতি আছে এবং রাজনৈতিক ইচ্ছা সবসময় ছিল, কিন্তু প্রয়োজনটা তখন হয়ে ওঠে নাই, এখন প্রয়োজন হয়েছে। আমার রাজনীতি করার একমাত্র প্রধান লক্ষ্য হচ্ছে অপরাজনীতি রোধ করা। আমার দলের সদস্য নয় এমন ব্যক্তিও যদি আমি খুঁজে পাই, আমি তাকেও নমিনেশন দিতে রাজি আছি, যে আমার দল করে না। আমি ব্যক্তিকে বেশি প্রাধান্য দেবো আমার প্রতীকের চাইতে। আমি প্রতীকী নির্বাচন, প্রতীকী রাজনীতি বিশ্বাস করি না। প্রতীক একটা দিতে হয়, এটা নিয়ম। রাজনৈতিক দল আছে 50-55টা আছে, আরও হবেও। রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার, কিন্তু সুস্থ ধারা রাজনীতি আমি বলবো না যে এখনো সৃষ্টি হয়নি, কিছু কিছু হয়তো হয়েছে, কিন্তু জনগণের যে আমাদের প্রকৃত আশা আকাঙ্ক্ষা, যে বাক স্বাধীনতা, মানে সত্য কথা বলতে গেলে যেটাকে আমরা বলবো যে মত প্রকাশের যে স্বাধীনতা, ন্যায় বিচার, বিশেষ করে আমি ন্যায় বিচারের কারণে জন্য আমি বেশি এই রাজনীতিতে নামছি। তার কারণে আমি নিজেই কিন্তু ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমাকে প্রায় অন্যায়ভাবে 12 বছরের উপরে কারাবাস করতে হয়েছে কোনো কারণ ছাড়াই। এটা এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এই চর্চা যেন আর না থাকে। এইভাবে মানুষকে যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য বউ বাচ্চা ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, সমাজ ব্যবস্থা ছেড়ে দিয়ে তাকে যেন কারাগারে নিক্ষেপ না থাকতে হয়। কোনো কারণে কোনো সামান্য কথা মত প্রকাশের অপরাধে যেন আয়নাঘরে না থাকতে হয়, মানুষকে যেন গুম না করা হয় এবং সর্বস্তরের মানুষের জন্য আশা আকাঙ্ক্ষা যেভাবে জনগণ আশা করে সেভাবে যেন প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয়। দেখেন, প্রতিফলিত কখনো হলেও প্রতিষ্ঠিত হতে সময় লাগে এবং সেটার জন্য ইচ্ছাটাই যথেষ্ট। সেই ইচ্ছা কারণ নাই আমি মনে করি। এখন পর্যন্ত থাকলে আমি এই বৈষম্যের শিকার হতাম না। আমি প্রচণ্ড, যেমন আমি আপনাকে যদি এখন সত্য কথাই বলি, যেদিন এই স্বৈরাচারী সরকার চলে গেছে তারপরেই কিন্তু নতুন বিপ্লবী সরকার আসছে। এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম যে আগের সরকার রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী হিসাবে রেখেছে তাদের একটা হবে, বিবেচনা হবে। সেখানে দেখা গেছে এক রাতেই হাজার হাজার লোকের বিনা আপনার কি বলে কাগজপত্র ছাড়াই, অন্তত আমাদের কেন্দ্রীয় কারাগার যে ঢাকা, সেখান থেকে 8,000 লোকের এক রাত্রে ছেড়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার খুব হাসি পেয়েছে তখন। আমি জেল সুপার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম আমার মুক্তি হবে কি? বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না। এর চেয়ে তো হাস্যকর আর কি হতে পারে একজন জেল সুপারের বিবেচনায়। আমি রাজনৈতিক দল করি না, তাই আমাকে জেল মুক্তি দেওয়া যাবে না। আমার সত্যি কিন্তু তখনই মনে হয়েছে যে আমি কি তাহলে কোনো কিছু মিস করতেছি? তাহলে এই দেশের সুস্থ ধারা রাজনীতিকে এখনও বাকি আছে? আমার মনে হয়েছে বাকি আছে। তাই আমরা সুস্থ ধারার রাজনীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সবচেয়ে বড় কথা যেটা এক লাইনে বলবো, বুলেট পয়েন্টে, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। এই জন্য রাজনীতি করি। আমরা কোনো কিংস, কুইন্স, প্রিন্স কোনো পার্টি থেকে কোনো ধরনের উৎসাহ পাইনি, কোনো সাপোর্টও পাইনি। এটা আমার একেবারে ব্যক্তিগত উদ্যোগে, আমার নৈতিকতার কাছে দায়বদ্ধ, আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। আমার মনে হয়েছে সত্যিকারের জনগণের একটা দল হওয়া দরকার, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা হবে। তারা বলবে, আমরা শুনবো, যারা নেতৃত্ব দেবো আমরা শুনবো, জনগণ বলবে, তাদের বলাটাকে আমরা বাস্তবায়নে কাজ করব। আমরা কাজ করব তাদের হিসাবে, নিয়োগকৃত স্টাফ হিসাবে। তারা আমাদেরকে নিয়োগ দেবে যে তোমরা রাষ্ট্রের সংস্কারে কাজ করো, রাষ্ট্র পরিচালনায় কাজ করো। আমরা রাষ্ট্রের দায়িত্বে আসতে চাই, ক্ষমতা নয়। কারণ ক্ষমতা শব্দের মধ্যে কিন্তু স্বৈরাচারী ভাব লুকিয়ে আছে। আমার সাথে
অনেক স্বাধীন মত প্রকাশের লোকের সাথে আমার সম্পর্ক আছে, আমি তাদের সাথে অনেক সময় আলাপ করে দেখেছি, তারা বলেছে যে না, আমাদের এখনো সেই আশা আকাঙ্ক্ষা এখনো প্রতিফলিত হয়নি, আপনি আসেন, আপনি রাজনীতিতে নামেন। যেমন আমি যদি আপনাকে সংক্ষেপে বলি, আমার বাবাও নিজে রাজনীতি করেছেন, আমার রক্তে কিন্তু রাজনীতি আছে। আমার বাবা 1954 সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচন করেছিলেন। আমি একদম বাইরের কেউ না, রক্তে আমার রাজনীতি আছে এবং রাজনৈতিক ইচ্ছা সবসময় ছিল, কিন্তু প্রয়োজনটা তখন হয়ে ওঠে নাই, এখন প্রয়োজন হয়েছে। এখন মনে হয়েছে এটা সঠিক সময়। এখন যদি এই সচেতন ব্যক্তি যারা, এখন অনেক সচেতন ব্যক্তি আছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি যদি রাষ্ট্র সংস্কারে, দেশ গড়ার কাছে কাজ না করি, তাহলে আমি নৈতিকতা বিবর্জিত কোনো জায়গায় আছি। আমি কিন্তু দেশের কাছে ঋণী, আমার দেশের কাছে আমার অনেক ঋণ আছে। মাঠে আমরা অবশ্যই যাব, কিন্তু নাম প্রকাশের জন্য তো আমি মাঠে যা প্রকাশ করতে পারবো না, কারণ আমার সেই স্বাধীনতা এখনো হয়নি বাংলাদেশে। আমি জনগণের সম্পত্তি, পাবলিক প্রপার্টি দখল করে আমার রাজনীতির ঘোষণা দেওয়াটা আমার কাছে, আমার বিবেকে লেগেছে। আমি কখনোই এইভাবে রাজনীতি করবো না যেখানে পাবলিক প্রপার্টি ড্যামেজ হয়। জনগণের, আমার কথা হচ্ছে পাবলিক প্রপার্টির মধ্যে দাঁড়িয়ে আমি আমার স্বার্থ, আমার কথা এগুলো বলার আমি মনে করেছি উচিত না। আমার কাছে মনে হয়েছে আমি যদি রাজনীতি করতে চাই, এমন একটা জায়গায় করব যেখানে জনগণ বিব্রত হবে না, যেখানে রাস্তাঘাট জাম হবে না, রিক্সা চলাচল বন্ধ হবে না, অ্যাম্বুলেন্স আটকে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে রুগী মারা যাবে না। 5 তারা 3 তারা হোটেলটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা জায়গা যেখানে মনে করেন সর্বস্তরের লোকেরা আনার জন্য, মনে করেন সুদীজন, সাংবাদিক এবং এখন হয়ে গেছে কি একটা ব্যাপার আছে, কিন্তু আপনি মনে রাখেন, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। 1 নম্বর কারণ ছিল নিরাপদভাবে একটা সম্মেলন করা বা প্রকাশ করা। দেখা গেছে বাংলাদেশে আপনি একটা রাজনৈতিক দল করতে চান, যে কোনো জায়গায় দাঁড়াচ্ছেন, একটা ইনসিডেন্ট হচ্ছেই। আপনারা খেয়াল করেন নেই যে রাজনৈতিক দল ঘোষণা করার জন্য বাধা দেওয়া হয় কিভাবে, মায়ের পিঠ, ওইটা মারে সেটা মারে। কারণ কি, আমার একটা ভয় কাজ করেছে যে আমি যদি রাস্তায় দাঁড়িয়ে কোথাও রাজনৈতিক দল ঘোষণার চেষ্টা করি, আমার উপরে ককটেল মারিয়ে দেওয়া হবে, আমার উপরে হামলা হবে, এটা বন্ধ কর। এখনও আমি স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইনি বাংলাদেশে, এখনও কিন্তু স্বাধীনভাবে কথা বলার সে পরিবেশ তৈরি হয়নি। তার বৈষম্য শিকার আমি সহ হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি লোক এখনও কথা বলতে পারে না। এখনও সঠিক কথাটা বললে তাকে তার উপরে অ্যাকশন নেওয়া হয়, অঙ্গুলি হিলানো হয়। আপনি দেখেন সেটা এখন পর্যন্ত যারা দেশে বৈষম্যর শিকার হয়ে, যারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে আছে, কেন তারা আজ পর্যন্ত দেশে আসতে পারতেছে না? কেন তারা দেশে আসবে না? কেন তাদের বিরুদ্ধে মামলাগুলো এখনো ঝুলে থাকবে? আমি একা তো এই বৈষম্য শিকার নই। আমি আপনাকে হাজার হাজার দিতে পারবো বাংলাদেশ থেকে যারা পলায়ন করেছে বিগত স্বৈরাচার সরকারের আমলে, আজ পর্যন্ত তারা দেশে আসার মতো পরিবেশই তৈরি হয়নি। এর চেয়ে তো লজ্জার কি থাকতে পারে এই দেশে? কি করে আমরা আশা করব যে বাংলাদেশে এখনো ভালো রাজনীতি চর্চা হচ্ছে, এখনো অপরাজনীতি চর্চা হচ্ছে? আমরা এমন কিছু মানুষকে, যারা সত্যিকারের দেশপ্রেমিক, যারা দেশকে চালানোর সক্ষমতা রাখে এবং যাদের ইচ্ছা আছে, যাদের মধ্যে সততা আছে, যারা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলতে পারবে, এদেরকে আমরা নিশ্চিত করব তারা আমাদের দলের সমর্থন নিয়ে, আমাদের ভোটের মাধ্যমে তারা সংসদে যাবে এবং কথা বলবে। নট নেসেসারি এই লোকটাকে আমার দলের সদস্য হইতে হবে। আমার দলের সদস্য নয় এমন ব্যক্তিও যদি আমি খুঁজে পাই, আমি তাকেও নমিনেশন দিতে রাজি আছি, যে আমার দল করে না। আমার দলের মধ্যে কোথাও লেখি নাই যে আমার দল করতে হবে, তাকে আমি নমিনেশন দেবো। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার এখানে নমিনেশনের কোনো কমিটি থাকবে না। কেন থাকবে না? কারণ আমার কোনো কমিটি কাউকে নমিনেশন দেবে না। যিনি নমিনেশন চান তাকে বলবো, আপনার এলাকাতে আমার সমর্থক যারা আছে তারা আপনাকে ভোট দেয় কিনা দেখেন, তারা যদি ভোট দেয় আপনি আমার থেকে নমিনেশন পাবেন। আমি কথাটা বুঝতে পারছি? আমি ব্যক্তিকে বেশি প্রাধান্য দেবো আমার প্রতীকের চাইতে। আমি প্রতীকী নির্বাচন, প্রতীকী রাজনীতি বিশ্বাস করি না। প্রতীক একটা দিতে হয়, এটা নিয়ম। প্রতীক না দিলে আপনাকে ভোট কিভাবে দেবে? বাট আমার কাছে প্রতীকের চাইতে ব্যক্তিটা বেশি গুরুত্বপূর্ণ। দল চালাইতে খুব বেশি পয়সা লাগে এটা সঠিক না, যদি আপনি অপরাজনীতিতে খরচ না করেন। কিন্তু রাজনীতি দলে অনেক পয়সা খরচ হয় খামাখা, আননেসেসারি। দল চালাইতে যে টাকার দরকার হবে, আমাদের যারা কেন্দ্রীয় এবং নির্বাহী এবং যারা সর্বস্তরে আমার কর্মী বাহিনী আছে, ওদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা চাঁদা দেব, আমরা চাঁদা দিয়েই দল চালাবো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই দলের অধীনে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা ব্যবসায়ীরা এই দলকে আমরা ভোট আদায়ে দেবো, ডোনেশন দেবো। আমি জিজ্ঞাসা করে নিয়েছি আমার লয়ারের কাছ থেকে যে আচ্ছা, আমি যদি ডোনেশন দিতে চাই বা আমার প্রতিষ্ঠান যদি ডোনেশন দিতে চাই, তাহলে এনবিআর এর নিয়ম কি? রাজস্ব বিভাগের বলো যে রাজস্ব বিভাগের ল হচ্ছে, একটি প্রতিষ্ঠান একটি দলকে সর্বোচ্চ বছরে 50 লক্ষ টাকা দিতে পারে, ডোনেশন দিতে পারে। একজন ব্যক্তি দিতে পারে কত? 10 লক্ষ টাকা। আমি তো শুরুই করেছি, অন্তত আমার যারা কর্মী বাহিনী, যারা এই যে অ্যাডহক কমিটিতে যারা আছে, এরা প্রত্যেকে আমাকে, আমার দলকে প্রাথমিক ডোনেশন করেছে 1 লক্ষ টাকা করে, সবাই দিয়েছে।
বলছে আমরা আছি, যান আপনার পাশে। একদম আমি তাদেরকে সেটা রসিদ দিয়ে দিচ্ছি। দলের একটা স্লোগান থাকবে, একটা মার্কাও আছে। আমরা আমজনতা পার্টি ঠিক করেছি, এই কথাটা সঠিক না। দাম দাম আপনারা প্রকাশ পাবেন, এটা আংশিক সত্যি, আংশিক সত্যি না। অ্যাডহক কমিটিতে আমাদের থাকতেছে 297 জন মেম্বার অ্যাডহক কমিটির। এরপরে পূর্ণাঙ্গ কমিটি আমাদের ইচ্ছা আছে আমরা 999 জন কেন্দ্রীয় কমিটি করব। এই কেন্দ্রীয় কমিটি হচ্ছে আপনার মেইন কমিটি। হেভি ওয়েট এখন পর্যন্ত তেমন কেউ আসে নাই, তবে এখানে যারা আছে সত্যিকার অর্থে একটা কথা বলি, এরা আমাদের ডেস্টিনিতে আমাদের সাথে কাজ করতো। আমি ডেস্টিনিতে কাজ করি, এখনও আমি ডেস্টিনির সাথে আছি। সেখানে এমএলএম বিজনেস করতো এরা আমার সাথে এখন পর্যন্ত যারা জড়িত তারা এমএলএম ব্যবসা করে আয় করতো, কিন্তু তারা 12 বছর তাদের কর্ম থেকে বঞ্চিত। তাদের একটা ক্ষোভ আছে যে তারা 12 বছর কাজ করতে পারেনি, তাদের কর্মহীন রাখা হয়েছে, এটাও তাদের একটা ক্ষোভ আছে। আমার যেরকম ক্ষোভ তাদেরও ক্ষোভ আছে। তারা ওই ক্ষোভের বহিঃপ্রকাশে আমার কাছে আসছে, চলেন আমরা সবাই মিলে দেশ গড়ি। এভাবে বলছে আমাকে, আমরা সবাই মিলে দেশ গড়ি এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি। এটা কিন্তু আমাদের স্লোগানের একটা অংশ। আমার রাজনীতি করার চিন্তা ভাবনা এসেছে জেলে বসে 2013 সালে, এবং 2022 সালে আমি চূড়ান্তভাবে যখন আমাকে জোর করে সাজা দেওয়া হয়েছে 12ই মে, সেদিন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি একটি রাজনৈতিক দল করব। আমার বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে সেটা সঠিকভাবে গণমাধ্যমে প্রচার হয়নি। প্রথম আমি দেখেছি গণমাধ্যমে কি প্রচার করেছে, অর্থ আত্মসাতের মামলা রেখেছে। বিষয়টা অর্থ আত্মসাৎ ছিল না, বিষয়টা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং কীভাবে হয়েছে, আমি যে টাকাটা ট্রানজ্যাকশন করে এক কোম্পানির টাকা দিয়ে আরেকটা কোম্পানি তৈরি করেছি, এটাকে মানি লন্ডারিং বলা হয়েছে। এবং সেটা আদালতে কিন্তু প্রমাণিত হয়নি। এখনও প্রমাণিত হওয়ার জন্য আমাদেরকে আরও কয়েক ধাপ যেতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে, মাত্র বিচারিক আদালতে যে কোনো ভাবনে হোক, যে কোনো লোকের ইশারায় হোক, একটা দায় সারা রায় দিয়েছে। আপনি যদি সেটা দেখেন, এটা কি করে সম্ভব যে একটি মামলার সব আসামি একসাথে 12 বছরের সাজা? কেউ কি কম অপরাধ করেনি? অপরাধ যদি করে থাকে, রফিকুল আমিন নাইলে বেশি করেছে, ঠিক আছে, রফিকুল আমিন 12, তার ওয়াইফও কি সমান অপরাধ করেছে, তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে স্টাফ কর্মচারী যে চাকরি করেছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে এখান থেকে কমিশন নিয়েছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। যে সাপ্লাই দিয়েছে তাকে 12 বছর দেওয়া হয়েছে। আপনার কি একবারও মনে হচ্ছে না যে এই দেশে বিচার ব্যবস্থায় কত বৈষম্য? তার মানে কেউ একজন কলকাঠি নাড়তেছে। এই কলকাঠি কারা নাড়তেছে? যাদের হাতে অপরাজনীতির শক্তি এখনো বিরাজমান। আমার রাজনীতি করার একমাত্র প্রধান লক্ষ্য হচ্ছে অপরাজনীতি রোধ করা। আমাকে যারা পছন্দ করে, আমার সাথে যাদের লাইকিং আছে, যাদের জন্য আমি জীবনে কিছু করেছি, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক লোকের জন্য সোশ্যাল ওয়ার্ক করেছি, যাদের জন্য আমি কিছু করেছি তারাই আমার সাথে সাড়া দিয়েছে।